হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ আর আমি আজকে আবার তোমাদের জন্য অ্যারিথমেটিকের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগের ক্লাসগুলোতে তোমাদের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি, সেই গ্রুপ ডি এক্সামের লেভেল অনুযায়ী কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে, তার সাথে সাথে ইম্পর্টেন্ট টিপসগুলো তোমাদের পরীক্ষায় হেল্প করতে পারে সেগুলো আলোচনা করা হয়েছে। তাই তোমরা সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে, তাতে তোমাদের অনেকটা হেল্প হবে। তো চলো আর দেরি না করে আজকে ক্লাসটা শুরু করি আমরা। আজকে হচ্ছে 7 তারিখ, অর্থাৎ আজকের দিনটাই শুধু আমাদের হাতে আছে, কালকে আমাদের এক্সাম দিতে যেতে হবে। তাই এই সময় আমাদের সেই অঙ্কগুলো দেখা দরকার যেগুলো আমাদের পরীক্ষার দিক থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট থাকে। আর সেগুলো হয়তো কঠিন লেভেলে বা ইজি লেভেলে শুধু ট্রিক্সের দরকার আমাদের। তো চলো সেই রকম অঙ্কগুলো আমরা আজকে দেখে নিই। দেখো, প্রথম অঙ্ক এখানে বলা হয়েছে একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে। তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290, সেখানে কতগুলো টিয়া পাখি আছে। খুবই সুন্দর অঙ্ক। তোমাদের যে কোশ্চেন পেপারে এক দুটা কঠিন লেভেলের অঙ্ক থাকে, সেই কঠিন লেভেলের অঙ্কের ক্যাটাগরিতে এই অঙ্কটা পড়ে। তাই তোমাদের এই রকম অঙ্ক অবশ্যই একবার হলেও পরীক্ষার আগে দেখে যেতে হবে। ঠিক আছে? তো চলো, যারা একদম মানে অঙ্কে সামান্য, হ্যাঁ, বা প্রথম দিকে মানে বেসিক লেভেলে আছে, তাদের কাছে হয়তো এটা অনেকটাই মুশকিল হয়ে যাবে। তো মুশকিল হওয়ার কোনো কথা নয়, আমাদের ছেড়ে আসতে হবে না। হ্যাঁ, অনেকেই মনে করবে যে এরকম অঙ্ক ছেড়ে আসবো। না, ছেড়ে আসলে হবে না, কারণ ওই 1 নাম্বারের জন্যই কিন্তু তোমাদের চাকরিটা হয়তো বাতিল হতে পারে। ঠিক আছে? তাই আমাদের চেষ্টা করে যেতে হবে যতটা পারি, সব অঙ্ক, সব রিজনিং, সব জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যাতে করে আসতে পারি। ঠিক আছে? তো চলো, এখানে যে একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক যে সিংহ আর কিছু সংখ্যক যে টিয়া পাখি আছে, অর্থাৎ এই দুটো প্রাণীর মাথার সংখ্যাগুলো দিয়েছে আর পায়ের সংখ্যাগুলো দিয়েছে, আর এখান থেকে আমাদের কতগুলো টিয়া পাখি আছে সেটা বার করতে হবে। এই অঙ্কটা আমরা দুটো নিয়মে করতে পারি। ঠিক আছে? দুটো নিয়মই তোমাদের আলোচনা করব, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করবে। তো দেখো, এখানে টোটাল প্রাণী সংখ্যা হচ্ছে 100। টোটাল প্রাণীর সংখ্যা হচ্ছে 100, আর টোটাল প্রাণীদের পায়ের সংখ্যা হচ্ছে 290। আর প্রাণীগুলো রয়েছে আলাদা আলাদা দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে সিংহ আর একটা হচ্ছে টিয়া পাখি। ঠিক আছে? তো টিয়া পাখির তো দুটো পা হয়, টিয়া পাখির দুটো করে পা হয়। আর সিংহের কত করে পা হয়? সিংহের 4টা করে পা হয়। বোঝা গেছে? এবার মনে করো এই 100টা যদি সিংহ হতো, ঠিক আছে, তাহলে পায়ের সংখ্যা কত হতো? পায়ের সংখ্যা যদি সিংহ হতো তাহলে সিংহের তো পা 4টা, তাহলে টোটাল হয়ে যেত কত? টোটাল হয়ে যেত 400টা পা। কিন্তু আমাদের টিয়া পাখির যে পা, সেটা হচ্ছে দুটো করে পা। তাহলে 4টা করে পা হিসাব করলে আমরা 400টা পা পাই। কিন্তু আমাদের যে টিয়া পাখির দুটো করে পা, এখানে দুটো করে পা এক্সট্রা ধরে নেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আমাদের কাউন্টিং করতে হতো দুটো করে পা, আর এখানে আমরা 4টি করে পা কাউন্টিং করলাম। তাহলে এই যে পা বেশি করে কাউন্টিং করা, এটা কার পাটা বেশি করে কাউন্টিং করেছি আমরা? আমরা টিয়া পাখির পাটা বেশি করে কাউন্টিং করেছি। তাহলে টিয়া পাখির কতগুলো পা বেশি করে কাউন্টিং করেছি বলো তো? আছে 290টা। আছে 290টা, আমরা হিসাব করে দেখছি তো পাচ্ছি 400টা। তাহলে কতগুলো বেশি আছে পা বলো তো? 290, 400 থেকে 290 বাদ দিলে পাবো আমরা 110টা পা। এই যে 110টা পা আমরা বেশি করে হিসাব করেছি, এই বেশি করে হিসাব করে যখন 400 পেয়েছি, এই বেশি করে হিসাব করছি কার পাগুলো? আমরা তো টিয়া পাখির পাগুলো বেশি করে হিসাব করেছি। এগুলোতে 110টা টিয়ে মানে পা বেশি হয়েছে হিসাবে, এই 400 পা যখন হিসাব করি, এই তখন হিসাবে আমরা কার পাটা বেশি করেছি? ওই টিয়া পাখিরটা। তাহলে টিয়া পাখির তো আমাদের কি দুটো পা, এখানে 4টা পা হিসাব করেছি। তাহলে দুটো পা যদি হিসাব করে 110 হয়, তাহলে মাথা কতগুলো আছে বলো তো? এখানে এই যে দুটো করে পা বেশি করে হিসাব করে 110 হয়েছে, তাহলে মাথা পাবো আমরা এখানে 2 দিয়ে ভাগ করলে কত? 55। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, 55।
ঠিক আছে, একটা হচ্ছে এই নিয়মে করা যায়, আর একটা হচ্ছে অন্য নিয়মে করা যায়। সেটা কিভাবে সেটা দেখে নেব আমরা। সেটা হচ্ছে আমাদেরকে ভালোভাবে অঙ্কটা আগে পড়তে হবে। ঠিক আছে, এখানে দেখো তাদের মাথার সংখ্যা, তাদের মানে কার, ওই সিংহ আর টিয়া পাখির। তো সিংহ হচ্ছে লায়ন, আর টিয়া পাখি হচ্ছে প্যারট অর্থাৎ পি। তাহলে এই লায়ন আর প্যারট মিলে অর্থাৎ সিংহ আর টিয়া পাখি মিলে কতগুলো হয়, 100টা হয়। মাথা মানে কি, একটা প্রাণীর তো একটাই মাথা হয়, পা দুটা হতে পারে, চারটা হতে পারে, কিন্তু মাথা তো একটাই হয়। তাহলে টোটাল হচ্ছে কতগুলো, 100টা প্রাণী। ঠিক আছে, এবার তাদের পা গুলো অর্থাৎ পা গুলো হিসাব করি। তো লায়নের হচ্ছে 4টা পা, তাহলে 4L। আর প্যারটের হচ্ছে দুটো করে পা। ঠিক আছে, দুটো করে পা অর্থাৎ 2P, সমান সমান কত হলো, 290 হলো। খুব সুন্দর। এবার যদি আমরা অপশন দিয়ে দেখতে যাই, তাহলে দেখো অপশন ডি থেকে শুরু করি। হ্যাঁ, অপশন ডি থেকে শুরু করি। দেখো অপশন ডি যদি আমরা টিয়ে পাখি ধরি, এই দেখো এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে এগুলো তো টিয়ে পাখির অপশন, সেখানে কতগুলো টিয়ে পাখি আছে, তার মানে এখানে যে যে সংখ্যাগুলো দিবে সেগুলো তো টিয়ে পাখিরই দিবে, তাই কি না বলো? তাই দিবে। তাহলে এবার যদি টিয়ে পাখির সংখ্যাগুলোই দেয়, তাহলে এখানে আমরা যদি টিয়ে পাখিটাকে বসায় দিই, তাহলে টিয়ে পাখি এখানে অপশন দিয়ে আছে 65, তাহলে 65 দিলে কত হলো পা, 65 দুনি 130। ঠিক আছে, তাহলে 65 যদি টিয়া পাখি হয়, তাহলে বাকি প্রাণী কতগুলো আছে, 35টা, অর্থাৎ 35 চারে কত হবে বলো তো, 140। 140টা পা আর 130টা পা কি 290টা পা হয়? হয় না, 270 হয়ে যায়। তাহলে এটা অপশন হবে না, তাহলে আমরা এইভাবে বাদ দিয়ে দেবো এটাকে। ঠিক আছে, এবার 65টা পা যখন, মানে 65টা টিয়া পাখিতে যখন হলো না, তখন আমরা আবার অন্য অপশনে যাব। ঠিক আছে, এবার অপশন সি যাই। অপশন সি আছে 75। 75টা যদি টিয়া পাখি হয়, তাহলে তার পায়ের সংখ্যা কত হবে, 150টা। ঠিক আছে, 75 যদি টিয়া পাখি হয়, তাহলে 100টা ইসে পানির মধ্যে 75 টিয়া পাখি হয়, তাহলে সিংহ কটা আছে, সিংহ আছে 25টা, তাহলে 25 চারে 100টা, 100টা পা হবে সিংহের। তাহলে কি হলো, 290টা পা হয়নি, তাহলে এটাও বাদ হয়ে গেল। ঠিক আছে, এইবার আমরা চলে যাই অপশন বি তে। অপশন বি তে দেখো 45টা। 45টা যদি আমরা টিয়া পাখি ধরি, তাহলে আমাদের কতগুলো পা হবে বলো তো, 90টা পা হবে। ঠিক আছে, আর 45টা যদি আমরা টিয়া পাখি ধরেছি, তাহলে আমাদের সিংহ কতগুলো আছে, সিংহ আছে কত, 55টা। তাহলে 55 চারে কত হয়, 55 চারে 50 চারে 200, আর 5 চারে 20, তাহলে 220। তাহলে এটাও হবে না, তাহলে অপশন এটা আমাদের আর চেক করতে হবে না, অপশন এটা আমরা অটোমেটিক্যালি ঠিক করে দিতে পারি। তোমাদের যদি দেখতে হয়, তাহলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আমরা 55টা টিয়া পাখি ধরি, তাহলে 55টা টিয়া পাখির পা কতগুলো হয়, 110টা হয়। ঠিক আছে, 110টা। এবার 55 যদি টিয়া পাখি হয়, তাহলে সিংহ কতগুলো আছে, 100 থেকে 55 মাইনাস করে দেবো, পাবো 45। 45 চারে কত হয়, 45 চারে হয় 180। 180 আর 110, 290। তাহলে অপশন এ সঠিক উত্তর। এরপর দ্বিতীয় প্রশ্নে দেখো, দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 875 টাকা হলে 25% লাভ হয়, ওই দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে আমাদের 35% টাকা লাভ হবে। তাহলে একটা দ্রব্য সেটা 875 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, তারপর ওই দ্রব্যটা কত টাকায় বিক্রয় করলে আমাদের 25% লাভ হবে, সেটা আমাদের খুঁজে বার করতে হবে। এই অঙ্কটা অনেকে কি করে, এই অঙ্কটা অনেকে এই 875 যে টাকা রয়েছে, এই 875 টাকার মধ্যে ক্রয় মূল্য কত টাকা সেটা খুঁজে বার করে। সেটা খুঁজে বার করে সেটাতে আবার 25% টাকা যে লাভ, সেই টাকা লাভটা যোগ করে দেয়। হুম, তারপরে আমাদের উত্তর পাওয়া যায়। উত্তর তো পাওয়া যাবে সেভাবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের অনেকটা টাইম লেগে যাবে। ঠিক আছে, তাহলে এটা শর্টকাট কি হতে পারে, এটা আমরা কিভাবে শর্টকাট করব বলতো? এখানে যে কনসেপ্টটা রয়েছে সেই কনসেপ্টটা ভালোভাবে বুঝো। হ্যাঁ, আমাদের যে লাভ ক্ষতির কনসেপ্ট, সেই কনসেপ্টটা বোঝা থাকলে এই অঙ্কটা ইজিলি কিন্তু হয়ে যাবে। এখানে বলেছে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 875 টাকা, বিক্রয় মূল্য 875 টাকা, আর সেখানে 25% লাভ হয়।
তাহলে 875 টাকা যখন বিক্রি করা যায় তখন সেই দ্রব্যে 25% লাভ হয়। তাহলে এই যে 875 টাকা, এখানে কি কি আছে? এখানে ক্রয় মূল্যটা আছে, ক্রয় মূল্য আছে অর্থাৎ সিপি আছে, প্লাস প্রফিট আছে অর্থাৎ লাভ আছে। এই দুটো জিনিস আছে, এই দুটো মিলে হচ্ছে 875 টাকা। তাহলে এই যে 875 টাকা, এখানে আমরা লাভটা তো জানি 25%, তাহলে জিনিসটা কত হবে? ক্রয় মূল্য কত হবে? 100% হবে, আর এটা হবে 25%। তাহলে দুটো মিলে হয়েছে কত? 125%। তাহলে 875 টাকা হচ্ছে, 875 টাকা যেটা হচ্ছে এটা হচ্ছে 125%। 125% যদি 875 টাকা হয় তাহলে 1% কত? বলো 1% কত হবে? এটা বুঝতে পারছো? এটা মুছে ফেললাম। এখানে 1% হবে, আমরা যখন কাটাকাটি করব দেখব ভাগ করে, তাহলে 5 দিয়ে 5 দুনি 10, 5 5 25, ঠিক আছে। 5 একে 5 নামবে 37, অর্থাৎ 5 7 35, নামবে 2, 25, 5 5 25, তাহলে 25 7 175 হয়, তাহলে 60 টাকা। 1% হচ্ছে 60 টাকা, ঠিক আছে। এবার 135%, তাহলে মানে 100% হচ্ছে আমাদের কি? 100% হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এর সাথে আমাদের 25% লাভ যোগ করতে হবে, অর্থাৎ আমরা সরাসরি এখানে 35% যোগ করে দিই, ঠিক আছে। তাহলে কত হলো? 135%। এবার 135কে আমরা 7 দিয়ে গুণ করে দেবো, ব্যাস হয়ে গেল আমাদের উত্তর। তাহলে কত হবে বলো তো? 5 7 35 এর 5 হাতে গেল 3, 7 3 21, 21 আর 3 কত হবে? 21 আর 3 24, 4 হাতে গেল 2, 7 একে 7, 7 আর 2 9, 945 টাকা। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, 945 টাকা। এরপর তৃতীয় প্রশ্ন বলা হয়েছে 1111 গুণ 1111 সমান সমান কত? কালকে যে তোমাদের কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারে এই 10টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন যে এরকম ধরনের আসে, সেই একটা কোশ্চেন এটাও হতে পারে। এরকম হবে, একটা কোশ্চেন এরকম দেওয়া থাকবে তোমাদের, সেই একটা কোশ্চেনের জন্য আমাদের কয়েকটা নিয়ম জেনে রাখা দরকার। তার মধ্যে আগের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোতে কয়েকটা নিয়ম আমি আলোচনা করেছি। এখানে যে নিয়মটা রয়েছে আমাদের, যদি আমাদের দেখা যায় যে শুধু একগুলোই রয়েছে আর দুদিকেই সমান রয়েছে, ঠিক আছে, গুণের দুই দিকেই সমান রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের নিয়মটা কি বলতো? দেখবো সংখ্যা কয়টা আছে, কয়টা আছে এখানে? 4টা আছে। তাহলে আমরা 4 মাঝখানে বসাবো, ঠিক আছে, এটা মাঝখানে বসাবো। তারপর এখানে আমরা 3 2 1, অর্থাৎ 1 পর্যন্ত যাব যতদূর হয়। আবার এদিকেও ঠিক সেরকমই করব, 1 2 3, অর্থাৎ 1 2 3 4 3 2 1। এটা কোথায় আছে? অপশন সি। তাহলে অপশন সি সঠিক উত্তর। এবার যদি 5টা 1 থাকতো, তাহলে 5টা 1 থাকলে আমরা মাঝখানে 5 লিখতাম, 5 4 3 2 1, আর এদিকেও 1 2 3 4। বোঝা গেছে? এরকম ভাবে আমাদের করতে হবে। এরপর 4 নম্বর প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন। এখানে বলা হয়েছে প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা যথাক্রমে 30% ও 45% বেশি। দ্বিতীয় সংখ্যাটি 65 হলে প্রথম সংখ্যা ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? তাহলে এখানে আমাদের প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য খুঁজে বার করতে হবে। তাহলে প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যাটা আমাদের আগে লাগবে, তারপর আমরা সেখান থেকে পার্থক্যটা বার করতে পারবো। তাহলে দেখে নিই কি করে বার করা যায়। এখানে প্রথম সংখ্যা নিলাম, দ্বিতীয় সংখ্যা নিলাম, তৃতীয় সংখ্যা নিলাম। দেখো প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা যথাক্রমে 30% ও 45% বেশি, অর্থাৎ প্রথম সংখ্যাটা যদি আমাদের 100 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 30% বেশি, অর্থাৎ 130 হয়ে যাবে। আর তৃতীয় সংখ্যাটা 45% বেশি, অর্থাৎ 145 হয়ে যাবে। 145 হয়ে যাবে। এবার বলেছে দ্বিতীয় সংখ্যাটি 65 হলে, দ্বিতীয় সংখ্যাটা যদি 65 হয়, তাহলে প্রথম সংখ্যা ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? তাহলে প্রথম সংখ্যাটা আর তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত বার করতে হবে আমাদের। খুবই সুন্দর অঙ্ক, এরকম অঙ্ক তোমাদের গ্রুপ ডি এক্সামে আসতেই পারে। তাহলে কি করে বার করব? আগে আমাদের এই প্রথম সংখ্যাটা বার করতে হবে। তাহলে প্রথম সংখ্যাটা বার করব কি করে? আমরা যদি x ধরে নিই, এখানে x ধরে নিলাম,
তাহলে এবার এক্সের সঙ্গে যদি আমরা প্লাস করে দিই 30%, অর্থাৎ এক্সের 30% আমরা এভাবে বার করি। তাহলে এক্স প্লাস 30%, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা 65। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যা 65। তাহলে এটাকে সমাধান করলে আমরা কত পাবো বলো তো? এক্স প্লাস, এখানে 0 0 কেটে যাবে, তাহলে এটা কত হবে? 3x/10। এটাকে সলভ করলে আমরা কত পাবো? এটাকে সলভ করলে আমরা 13x/10 পাবো। ঠিক আছে, তাহলে 65। তাহলে এবার যদি আমরা এটাকে সমাধান করি, তাহলে 13x = 650। তাহলে x = কত পাবো আমরা? 13 × 5 = 65, অর্থাৎ 50। তাহলে x পেলাম আমরা 50। ঠিক আছে, এবার আমরা যে তৃতীয় সংখ্যা, সেই তৃতীয় সংখ্যাটাও খুঁজে বের করতে পারি, অবশ্যই পারি। অ্যাকচুয়ালি এটা আমি তোমাদেরকে দেখানোর জন্যই শুধু এরকম ভাবে করছি। ঠিক আছে, না হলে আমার কিন্তু এসব করার কোনো দরকার নেই। কেন? দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 130-এর অর্ধেক কত হয়? 130-এর অর্ধেক হয় 65। তাহলে সবই তো আমাদের দেওয়া আছে, প্রথম সংখ্যা দেওয়া আছে, তৃতীয় সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা তো এখান থেকে পেয়ে যাব, উত্তরটা এখান থেকে পেয়ে যাবো। এত করার কি দরকার? এত করে আমাদের সময় নষ্ট হবে শুধু। তো আমি তোমাদের শুধু দেখিয়ে দেওয়ার জন্য এরকম ভাবে করলাম। আমার ওই এক্স ধরা লাগবে না, কিছু ধরা লাগবে না। কেন? এখানে 130-এর অর্ধেক 65, তাহলে 145-এর অর্ধেক করে দাও না। 145-এর অর্ধেক কত হবে? 2 × 7 = 14, 2 × 2 = 4, নামবে 1, অর্থাৎ এই দশমিক নিতে হবে। তাহলে দশমিক নিয়ে নিই, 2 × 5 = 10। ঠিক আছে, 72.5। প্রথম সংখ্যা পেয়েছি 50, আর তৃতীয় সংখ্যা পেয়েছি 72.5। এবার পার্থক্যটা বার করতে পারবো কিনা? তাহলে পার্থক্য কত হবে? 72 থেকে যদি 50 বাদ দিই, তাহলে আমরা পাই যাবো 22, অর্থাৎ 22.5। অপশন সি সঠিক উত্তর। এইভাবে আমরা তাড়াতাড়ি করে উত্তর পেয়ে গেলাম। আর সেভাবে যদি করতাম, তৃতীয় সংখ্যাটাকে আবার ওই যে পেলাম 50, সেটার সাথে আবার 45% যোগ। এরপর 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটি তোমাদের যে এক্সাম গ্রুপ ডি, সেই গ্রুপ ডি এক্সামের লেভেলের প্রশ্ন। এখানে বলা হয়েছে কোনো দ্রব্যের মূল্য প্রথমে 20% এবং তারপরে আবার 25% হ্রাস করা হলো। প্রথমে 20% হ্রাস করা হয়েছে, তারপর 25% হ্রাস করা হয়েছে। যদি দ্রব্যটির বর্তমান মূল্য 45 টাকা হয়, তবে দ্রব্যটির প্রকৃত মূল্য কত টাকা ছিল? এখানে কি করে বার করবো বলো তো? এখানে বেশি কিছুই নয়, আমাদের শুধু এই পার্সেন্টেজগুলো দেখতে হবে। কালকের এক্সামে যদি এরকম অঙ্ক আসে, তাহলে সবার আগে পার্সেন্টেজগুলোকে লক্ষ্য করবে, তারপরে হ্রাস না বৃদ্ধি করা হয়েছে সেটা দেখবে। ঠিক আছে, তো চলো আমরা সমাধান করি। কিভাবে করবো বলো তো? দেখো, প্রথমে 20% হ্রাস করা হয়েছে। 20% মানে কি জানি আমরা বলো তো? 20% মানে জানি আমরা 1/5। ঠিক আছে, অর্থাৎ আগে যদি 5 টাকা ছিল, তাহলে এখন 1 টাকা কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 4 টাকা দাম হয়ে গেছে। বোঝা গেছে? এবার 25% মানে কি জানি আমরা? 25% মানে জানি আমরা 1/4। ঠিক আছে, 25% মানে জানি আমরা 1/4। অর্থাৎ আগে যদি 4 টাকা ছিল, তাহলে এখন 1 টাকা বিয়োগ করা হয়েছে, দাম হয়ে গেছে 3 টাকা। এই যে 3 টাকা, এই 3 টাকাই হচ্ছে 45 টাকা, অর্থাৎ 3 = 45। তাহলে 3 = যদি 45, তা আগের যে দ্রব্যটির প্রকৃত মূল্য, অর্থাৎ আগের যেটা মূল্য, সেটা কত ছিল? আগের মূল্য কত ছিল বলো তো? আগের মূল্য, এই যে আমরা এখান থেকে শুরু করেছি 1/5 থেকে, অর্থাৎ 5 টাকা ছিল। 5 টাকাতে তারপর 1 টাকা কমে গিয়ে 4 টাকা হয়েছে, আবার 4 টাকা থেকে 1 টাকা কমে গিয়ে 3 টাকা হয়েছে। অর্থাৎ সবার আগে মূল্য ছিল 5 টাকা, অর্থাৎ 3 টাকা যদি হয় 45 টাকা, তাহলে 1 টাকা হবে কত? 15 টাকা। আর 5 টাকা সমান হয়ে যাবে 15 × 5 = 75 টাকা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 75। তাহলে এই যে অঙ্কটা দেখলে, এই অঙ্কটা যদি কালকের এক্সামে আসে বা এমনই ধরনের এক্সামে আসে, তাহলে কি সেখানে তোমাদের অসুবিধা হবে? একদমই হবে না। তো এই নিয়মটা তোমরা শিখে রাখো। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1/3, 1/4, 1/6 এর গড় কত? তাহলে এখানে 3টা সংখ্যা দেওয়া হয়েছে, এই 3টা সংখ্যার আমাদেরকে গড় নির্ণয় করতে হবে। এই 3টা সংখ্যা আমাদের ভগ্নাংশ আকারে দেওয়া হয়েছে, আর আমরা ভগ্নাংশের যে লসাগু হয়, গসাগু হয়, সেগুলো তো আগের ক্লাসগুলোতে শিখেছি।
বাকি যা ছিল সেটা ছিল ভগ্নাংশের গড়। তো ভগ্নাংশের গড় আমরা আজকে শিখে নেব, তোমাদের পরীক্ষায় আসতেও পারে। তো এখানে তিনটা আমরা যে ভগ্নাংশের মানে গড়ে যেটা নিয়ম জানি যে আমরা সমষ্টিটাকে মোট উপাদান দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাব, ঠিক সেই নিয়মটাই এখানে কার্যকর হবে। এখানে শর্টকাটের কোনো দরকার নেই, এই নিয়মটাই সোজা আমাদের। কি করবো বলো তো, এই তিনটা সংখ্যাকে যোগ করে দেব। 1/3 রয়েছে, যোগ 1/4 যোগ 1/6। ঠিক আছে, এটাকে যদি আমরা ভগ্নাংশের যোগ করি তাহলে আমরা কত পাবো বলো তো, লসাগু পাবো 12। ঠিক আছে, 12। এবার 12 কি করে পেলাম আমি সরাসরি বলো তো, যারা নতুন আসছো তারা হয়তো একটু অসুবিধা পড়বে। যে 6কে 4 দ্বারা কি ভাগ করা যায়? যায় না। 6 দুগুণে 12, 6 দুগুণে 12, অর্থাৎ 12কে 3 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে আর 4 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেটাই হবে লসাগু। তাহলে লসাগু আমরা পেয়ে গেছি 12। এবার 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত পাবো বলো তো? 4 পাবো। এখানে কত পাবো? 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 একে 3, এখানে 2। ঠিক আছে, 4 3 7, 7 আর 2 হবে 9, 9/12। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো? 3/12, এই 3/4। ঠিক আছে, 3/4। এই 3/4 আমাদের যোগফলটা বের হলো। যোগফলটাকে এবার ভাগ করতে হয়। এখানে কয়টা সংখ্যা রয়েছে? এখানে 3টা সংখ্যা রয়েছে। তাহলে আমরা 3টা সংখ্যা দিয়ে ভাগ করব, অর্থাৎ 3 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এই যে ভাগ মানে নিচে গুণ দিয়ে দিই। ঠিক আছে, এখানে 3টা সংখ্যা রয়েছে সেই জন্য আমি 3 দিয়েছি। 3টার বেশি থাকলে যতগুলো থাকবে সংখ্যা ততগুলোই আমরা বসাবো। ঠিক আছে, অর্থাৎ এখানে 3 দিয়ে কাটাকাটি করলে 3 একে 3। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 1/4। তাহলে সঠিক উত্তর হলো অপশন সি, 1/4। এরপর 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন সংখ্যাকে 62 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 26 দিয়ে গুণ করল এবং সঠিক উত্তর থেকে 1728 কম পেল, সংখ্যাটি কত ছিল? এই যে এই অঙ্কটা দেখছো তোমরা, এই অঙ্করে যারা একটু ভালো তারা হয়তো এক ধরে করতে যাবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের সময় লাগবে। সময়ের সাথে সাথে কোথাও যদি ভুল ক্যালকুলেশন চলে আসে তাহলে আমাদের উত্তরটা আসার একটু অসুবিধা হয়ে পড়বে। তাই এই তো কথা হলো যারা একটু অঙ্ক ভালো জানে তাদের জন্য। আর যারা জানে না তাদের ক্ষেত্রে কি নিয়ম প্রয়োগ করা যাবে বলো তো? এইখানে দেখো, এখানে ভালোভাবে অঙ্কটার লজিকটা বুঝো। হ্যাঁ, লজিকটা কি বলা হয়েছে? কোন সংখ্যাকে 62 দিয়ে গুণ করার বদলে, গুণ করতে হতো 62 দিয়ে, সে ভুল করে 26 দিয়ে গুণ করলো। এর ফলে কি হলো বলো তো? এর ফলে 1728 কম পেল। তাহলে 1728 কম পেল। এই যে 62 দিয়ে গুণ করতে হতো সে করে নিয়েছে 26 দিয়ে গুণ। তাহলে এখানে দেখো, এখানে কি ভুল করেছে সে? এখানে ভুল করেছে সে কম গুণটি করে নিয়েছে, আর এখানে আমাদের কমটাই দেওয়া হয়েছে। তাহলে কত কম গুণ করেছে আমরা বিয়োগ করলে পাবো কি? পাবো। তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6, এখানে 1 চলে আসবে, 3 হয়ে যাবে, অর্থাৎ 6 থেকে 3 বাদ দিলে 3। সে 36 গুণ, আর মানে কি আরো করতে হতো, সে 36 গুণ কম গুণ করেছে, আর এই 36 গুণ কমটাই হচ্ছে 1728। তাহলে 1728 যদি 36 গুণ হয় তাহলে আমাদের সংখ্যাটা আগে নিয়ে আসতে হবে। তাহলে আমরা 1728কে যদি 36 দিয়ে ভাগ করি তাহলে পাবো কি উত্তর? অবশ্যই পাবো। আমাদের সংখ্যাটা লাগবে, তো সংখ্যাটি কত ছিল? তাহলে সংখ্যাটা পেয়ে যাব। এই যে দেখো, 1728কে আমাদের 36 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? কত দিয়ে যাবে বলো তো? আচ্ছা, 12 দিয়ে করি। 12 তিনে 36, 12 একে 12, নামবে কত? 52, 12 চারে 48, 48, 12 চারে 48, 3 4 12, 3 4 12, নামবে 2, 24 হয়ে যাবে, 3 8 24, অর্থাৎ 48। তাহলে সঠিক উত্তর বেরিয়ে গেল আমাদের অপশন সি, 48। তাহলে যারা অঙ্কে একটু দুর্বল তোমরা এই ট্রিকটা প্রয়োগ করতে পারো।
এরপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে 23, 27, 26, 25, 28, 24 আর 29 এই সংখ্যাগুলোর গড় হবে। তাহলে এই সংখ্যাগুলোর আমাদেরকে গড় নির্ণয় করতে হবে, এই অপশনগুলোর মধ্যে বেছে নিতে হবে। তাহলে আমরা কি করবো বলতো, সবগুলোকে যোগ করে আবার ভাগ করতে যাব কি না, সেরকম করতে যাব না। তাহলে কি করবো বলতো, এর আগের যে ক্লাসে আমরা শিখেছি, কি শিখেছি, যে পরপর যদি সংখ্যাগুলো থাকে, ঠিক আছে, পরপর যদি সংখ্যাগুলো থাকে, তাহলে পরপর সংখ্যাগুলো থেকে আমাদের যেটা মাঝখানের সংখ্যা হবে, সেই মাঝখানের সংখ্যাটা আমাদের গড় হবে। তো চলো তো দেখো তো, এখানে এখানে কি পরপর করে দেওয়া হয়েছে, শুধু এলোমেলো করে দেওয়া হয়েছে, কিন্তু পরপর সংখ্যায় দেওয়া রয়েছে। প্রথমে ছোট, সব থেকে ছোট কোনটা দেখতে পাচ্ছ, 23, সব থেকে ছোট 23। 23-এর পরে 24 আছে কি, আছে, এই যে 24। 24-এর পরে 25 আছে, 25 আছে, 26 আছে, 27 আছে, 28 আছে, 29 আছে। তাহলে কন্টিনিউ সবগুলোই আছে, ঠিক আছে, তারপরে পরপর সংখ্যাগুলো আছে। এখানে শুধু উল্টাপাল্টা করে দিয়েছে, আমাদের সোজা করে নিতে হবে। 27, 28 আর 29। তাহলে দেখো মাঝখানে কি রয়েছে, মাঝখানে রয়েছে 26। 26-এর এদিকে 3টা সংখ্যা আর পরে 3টা সংখ্যা। এইরকম ভাবে যখন আমরা সিচুয়েশন দেখব, যে হয়তো 5টা রয়েছে, 5টা সংখ্যা রয়েছে, মনে করো যে এখানে 5টা সংখ্যা রয়েছে, ঠিক আছে, এদিকে 2টা ওদিকে 2টা, তাহলে মাঝের সংখ্যাটাই হবে আমাদের গড়। তাহলে মাঝের সংখ্যা কোনটা, মাঝের সংখ্যা হচ্ছে 26, এই 26টাই হবে আমাদের গড়। তাহলে কত সহজে আমরা উত্তর পেয়ে গেলাম, শুধু আমাদের ওই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমাদের জানা দরকার ছিল। এরপর 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো মূলধন সাধারণ সুদে 8 বছরে দ্বিগুণ হয়, বার্ষিক সুদের হার কত টাকা। তাহলে একটা মূলধন 8 বছরে দ্বিগুণ হয়ে যায়, সেখানে আমাদের সুদের হার কত টাকা সেটা বার করতে হবে, ঠিক আছে। তো দেখো শুধু অঙ্কটাতে কয়েকটা শব্দের ব্যবহার করেছে, সেখান থেকে আমাদের সুদের হারটা বার করতে হবে। না মূলধন দেওয়া হচ্ছে, না সুদের হার দেওয়া হচ্ছে, আমাদের সরাসরি শুধু সময় দিয়েছে 8 বছর। তাহলে এখান থেকে বার করা আমাদের পসিবল হবে, অবশ্যই হবে। যদি আমরা কনসেপ্টটা বুঝি, তাহলে কনসেপ্ট এটা বলে যে কোনো মূলধন কখনোই বাড়ে না, মূলধনের সুদটা বাড়ে, ঠিক আছে। মূলধন যদি আমাদের 100 টাকা কোনো কোনো জায়গায় ইনভেস্ট করা হয় অথবা ব্যাংকে রাখা হয়, তাহলে 100 টাকা থেকে যেগুলো সুদ হয় সেগুলো আমরা পাই, ঠিক আছে। 100 টাকার যে সুদগুলো হয় সেগুলো আমরা প্রতি বছর বাড়তে বাড়তে যায়। তো এই যে আমাদের যে একটা মূলধন রয়েছে সেটা 8 বছরে দ্বিগুণ হয়েছে, ঠিক আছে। প্রশ্নটা সেটাই বলছে, কোনো মূলধন সাধারণ সুদে 8 বছরে দ্বিগুণ হয়। তার মানে মূলধন তো বাড়ছে না, বাড়ছে সুদটা, সুদটা বেড়ে আবার তারই সমান হয়ে গেছে। বোঝা গেছে আমার কথাটা। আমাদের যদি মূলধন 100 টাকা হয়, মূলধন যদি 100 টাকা হয়, তাহলে আমাদের সুদটাও 100 টাকা হয়েছে। আর এতে সময় লেগেছে কত, সময় লেগেছে অর্থাৎ টাইম লেগেছে আমাদের 8 বছর। তাহলে এখান থেকে সুদের হার কত, তাহলে সুদের হারটা বার করা যাবে কি, সুদের হারটা অবশ্যই বার করা যাবে। আমরা যদি এখানে সরাসরি এভাবে করি যে আমাদের মূলধন 100 টাকা ধরে নিলাম, আমরা সুদ 100 টাকা ধরে নিলাম, তাহলে সুদ 100 টাকা কখন হবে, 8 বছরে, যখন এটাকে আমরা 8 দিয়ে ভাগ করে দেব তখন আমরা সুদের হারটা পেয়ে যাব। তাহলে 8 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো, 4 দুনি 8, 4 পঁচিশে 100, 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো 2 12 24 অর্থাৎ 12.5। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। তাহলে এরকম যদি অঙ্ক আসে কালকের পরীক্ষায়, তাহলে কি তোমরা পারবে না, অবশ্যই পারবে। এরপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে 22 গুণ 28, 33 গুণ 37, 54 গুণ 56 সমান সমান কত। এই যে এই অঙ্কটা দেখছো, এই অঙ্কটাকে আমাদের বাংলা ভাষায় বলা হয় সরল, আর ইংরেজিতে বলা হয় সিম্পলিফিকেশন। কিন্তু আমরা যখন প্রশ্নটা দেখলাম তখন মোটেই সরল মনে হচ্ছে না। গুণ করে যোগ করো, গুণ করে যোগ করো, গুণ করে যোগ করো। যারা অঙ্কে দুর্বল তারা
হয়তো এটা দেখে ঘাবড়ে যাবে, কিন্তু ঘাবড়াবার কোনো বিষয় নেই, এখানে একটা ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্সটা তোমাদেরকে অনেকটা হেল্প করবে। তাহলে এরকম অঙ্ক তোমাদের এক দুটা কোশ্চেনে আসতেই পারে, আর সেক্ষেত্রে যদি এই নিয়মটা চলে আসে তাহলে তোমাদের আশা করি ভুল হবে না। দেখো নিয়মটা কি, ট্রিক্সটা কি আমাদের, আর কোথায় মানে প্রয়োগ করা যায় সেই নিয়মগুলো শিখে নাও। ঠিক আছে, তো কি করব আমরা 22কে 28 দিয়ে গুণ করব প্রথমে। ঠিক আছে, তো এই যে দেখছো সামনের দুটা সংখ্যা যদি আমাদের এক হয়, অর্থাৎ সেম হয়, 3 3 4 4 5 5 এরকম করে যদি হয়, তবেই এই নিয়মটা প্রয়োগ করা যাবে। ঠিক আছে, তার সাথে সাথে আরেকটা দুটা শর্ত রয়েছে, একটা হচ্ছে সেই শর্ত, আর একটা হচ্ছে যে 2 আর 8 এ যোগ করে, অর্থাৎ যে শেষের সংখ্যাগুলো রয়েছে সেগুলো যোগ করে আমরা 10 পাবো। ঠিক আছে, তবে এই নিয়মটা প্রয়োগ করা যাবে। এরপরে কি করব আমরা বলো তো, এরপরে আমরা সরাসরি গুণ করে নেব, আর 2 8 কত হয়, 2 8 16 হয়। ঠিক আছে, 2 8 16 হয়। এবার সামনে কি করব, এই যে 2 দেখছো, 2 এর পরে কোন সংখ্যাটা আসে, 2 এর পরে 3 আসে, 3 আর 2 এ গুণ করে দাও, 3 দুগুণে 6, তাহলে 616 হয়ে গেল এর গুণফল। এরকম করেই আবার আমরা 33 ইন্টু 37 করব, 33 ইন্টু 37। ঠিক আছে, এইটাও দেখছো সামনেগুলো মিলে যাচ্ছে, আর শেষেরটা যেটা রয়েছে সেটা যোগ করলে আমরা 10 পাবো, অর্থাৎ এখানেও সেই নিয়মটা প্রয়োগ করা যাবে। তাহলে 7 3 21 বসায় দেব, আর 3 3 এর পরে কোন সংখ্যা আসে, 4 আসে, অর্থাৎ 3 4 12, 1221। ঠিক আছে, এরপর কি রয়েছে, 54 গুণ 56, তাহলে 54 গুণ 56, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো বলো তো। এই যে দেখো শেষে 6 আর 4 মিলে 10 হবে, 10 হবে, তাহলে এখানে সেই নিয়মটা প্রয়োগ করা যাবে, সামনেগুলো তো 5 5 আসে, তাহলে 6 4 24, 5 এর পরে কত আসে, 6 আসে, 5 6 30, 30 আর 24। ঠিক আছে, এবার এগুলোকে যোগ করলে কত পাবো, 4 একে 5, 5 6 11, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। তবুও আমি সম্পূর্ণটা করে দেখাচ্ছি তোমাদের। 1 2 3 3 2 5, 5 আর হাতের 1 ছিল, অর্থাৎ 6 হবে। এরপরে 6 2 8, 8 এখানে শূন্য আছে, অর্থাৎ 8 হবে। 3 আর একে 4, 4861। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরের সুদে আসলে 1240 টাকা হলো এবং 10 বছরের সুদে আসলে 1600 টাকা হলো, আসল নির্ণয় করো। এখানে আমাদের যে দেওয়া হয়েছে দুটো কন্ডিশন শুধু দেওয়া হয়েছে, যে প্রথম কন্ডিশন হচ্ছে 4 বছরের সুদে আসলে 1240 টাকা হয়, আর 10 বছরের সুদে আসলে 1600 টাকা হয়। কালকের যে তোমাদের গ্রুপ ডি এক্সাম, সেই গ্রুপ ডি এক্সামের জন্য যথেষ্ট লেভেলের অঙ্ক। তোমাদের যে কোশ্চেন পেপারে এক দুটা কঠিন কোশ্চেন দেখা যাবে, সেই ক্যাটাগরিতে এই অঙ্কটা পড়ে। তো চলো, কালকে যদি এরকম কোশ্চেন আসে তাহলে কিভাবে সমাধান করবে সেটা ভালোভাবে তোমরা শিখে নাও। এখানে বলেছে 4 বছরের সুদে আসলে 1240 টাকা হয়, তো 4 বছরের সুদে আসলে কত হয়, 1240 টাকা। আর দ্বিতীয় বলেছে যে 10 বছরের সুদে আসলে হয় 1600 টাকা, 10 বছরে হয় 1600 টাকা। এই যে 4 বছর থেকে 10 বছর, 4 বছর থেকে 10 বছর, অর্থাৎ এই সময়টায় যে বাড়লো, কি বাড়লো, আমাদের তো আসল বাড়ে না, আমাদের কি বাড়ে, আমাদের সুদ বাড়ে, অর্থাৎ 6 বছরের সুদ বেড়েছে। 6 বছরের সুদ কত বেড়েছে বলো তো, 1240 টাকা থেকে 1600 হয়েছে, অর্থাৎ বেড়েছে এদিকে 60 এদিকে 300, অর্থাৎ 360 টাকা। তাহলে 6 বছরে বেড়েছে 360 টাকা। এবার বলো 1 বছরে কত বাড়বে, 1 বছরে বাড়বে 60 টাকা, অর্থাৎ 60। 1 বছরে যদি 60 বাড়ে, তারপর এখানে প্রথম কন্ডিশনে চলে আসো, এখানে বলেছে 4 বছরের সুদে আসলে হয় 1240 টাকা। এবার বলো 4 বছরে যদি 1240 টাকা হয়, 4 বছরে যদি 1240 টাকা হয়, তাহলে এখানে কি কি রয়েছে, 1240 টাকাতে সুদও রয়েছে আর আসলও রয়েছে, এইখানে কথাটা বলা হয়েছে, ভালোভাবে দেখো। তাহলে 1 বছরে সুদ হয় 60 টাকা, তাহলে 4 বছরে কত সুদ হবে, আমরা 4 দিয়ে গুণ করলে পেয়ে যাব 240 টাকা। এবার 4 বছরে যদি সুদ হয় 240 টাকা, তাহলে আসল কত আছে,
1240 থেকে 240 যদি আমরা মাইনাস করি পেয়ে যাব উত্তর। তাহলে অপশন এ সঠিক উত্তর। আশা করি এরকম যদি অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা এটা নিশ্চিন্তে সমাধান করতে পারবে। তো আজকের ক্লাসটা আমরা এখানে সমাপ্ত করব। তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও, আশা করি এবার তোমাদের যাতে জবটা হয়ে যায়। আর সবাইকে বেস্ট অফ লাক, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।